আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় ১০৮ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ৬,০০০, শনাক্তের হার ২১.২২%। ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন দিয়েও নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ, বন্ধ হয়নি দূরপাল্লার যাত্রী চলাচল। করোনা পরিস্থিতিতে কোরবানির ঈদে পশু বিক্রিতে ন্যায্য দর পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। এবং নির্বাচন কমিশনের সম্মতি ছাড়া এনআইডির কার্যক্রম সরিয়ে নেওয়া অনৈতিক, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দেশে একদিনে করোনা ভাইরাসে মারা গেছেন ১০৮ জন। এটি করোনায় মৃত্যুর দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। নতুন করে শনাক্ত হয়েছেন ৫,৮৬৯ জন। বেড়েছে পরীক্ষার বিপরীতে আক্রান্তের হারও। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেখুন ফজলে রাব্বির রিপোর্ট। দেশে আবারও করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১০০ পেরোল। গত ১৯ এপ্রিল মারা গিয়েছিলেন ১১২ জন। এরপর কমতে শুরু করেছিল মৃত্যুর সংখ্যা। ২৬ মে এই সংখ্যা নেমে এসেছিল ১৭ জনে। জুনের শুরু থেকে আবারও বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ ২৪ ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৮ জন। করোনা ভাইরাসের মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে খুলনা বিভাগ। একদিনে এই বিভাগেই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে ২৩, রংপুরে ১০ আর রাজশাহীতে প্রাণ হারিয়েছেন ১৬ জন। দ্বিতীয় ঢেউয়ে দেশে একদিনে সর্বোচ্চ ৭,৬২৬ জন আক্রান্ত হয়েছিলেন। সেটি ছিল এপ্রিলের ৭ তারিখ। ১৫ মে তা ২৬১ জনে নেমে আসে। জুনের প্রথম সপ্তাহে আইডিসিআর দেশে করোনা ভাইরাসে ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক বিস্তৃতি হয়েছে বলে জানান দেয়। ফলে আবারও বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা ও হার। শেষ ২৪ ঘন্টায় ২৭,৬৫৩টি নমুনা পরীক্ষায় ৫,৮৬৯ জন করোনায় শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২১.২২%। প্রায় ৯ লাখ মানুষ দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন মোট ১৩,৯৭৬ জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সীমান্তবর্তী সহ দেশের ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে লকডাউন জারি করেও নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ। স্বাস্থ্যবিধি পুরোপুরি না মানায় সুফল মিলছে না এই লকডাউনে। সংক্রমণের লাগাম টেনে ধরতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩টি বাস স্ট্যান্ড সহ ১১টি এলাকায় মানুষের চলাচলের নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। লালমনিরহাটে করোনা সংক্রমণের হার ৩.৯%। জেলায় স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাফেরা করছেন আক্রান্ত ব্যক্তিরা। এই অবস্থায় আগামীকাল থেকে ৭ দিনের লকডাউন দেওয়ার কথা জানিয়েছে পৌর প্রশাসন। নারায়ণগঞ্জের ৪র্থ দিনের লকডাউনে সব ধরনের দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গণমানুষের চাপ বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে নানা অজুহাতে ঘরের বাইরে বের হন এলাকাবাসী। প্রয়োজনের তাগিদে গন্তব্যে ছুটছেন তারা ট্রাক, পিকআপ ভ্যান এবং অন্যান্য ছোট যানবাহনে। রাজধানীর প্রবেশ মুখগুলোতে পুলিশের চেকপোস্টে বাস আটকানো গেলেও দূরপাল্লার যাত্রী চলাচল বন্ধ হয়নি। বাসের বদলে সিএনজি, অটোরিকশায় গাদাগাদি করে যাতায়াত করছেন হাজারো মানুষ। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকার আশপাশের ৭ জেলায় ৪ দিন ধরে চলছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে এই বিধিনিষেধ জারি করলেও এখন তা ঢিলেঢালা। শুক্রবার সকাল থেকে পোস্তগোলা ব্রিজ দিয়ে ভাড়া চালিত সিএনজিতে গাদাগাদি করে পারাপার হচ্ছিলেন দূরের যাত্রীরা। পুলিশ চেকপোস্টের সামনে দিয়েই চলছিল তা। টেলিভিশন ক্যামেরা দেখে এক পর্যায়ে কিছু সিএনজি আটকে ঘুরিয়ে দেওয়া শুরু করেন পুলিশ সদস্যরা। এই যে বাচ্চাটার পাশে মাস্ক নাই, আর মাস্ক তো নাই। হ্যাঁ, মাস্কে যাত্রী উঠেছেন কেন? মাস্কে যাত্রী উঠেছি বলতে যাত্রী উঠছে জিজ্ঞাসাবাদ করছে এবং যেগুলো দেখছি যে দূরপাল্লার যে সিএনজিগুলো সেগুলো আমরা এখানে চেক করে পরবর্তীতে এগুলো ঘুরাই দিচ্ছি। কঠোর লকডাউনের মধ্যেও হাজারো মানুষ এভাবে ঢাকা ছাড়ছেন এবং বিভিন্ন জেলা থেকে আসছেন।
চরম ঝুঁকিপূর্ণ এ যাতায়াতে মাস্ক পরতেও অনীহা অনেকের। থুয়ে পড়ছে এখন আমি মানে বলে বাসাতে বেরিয়েছি তো থুয়ে পড়ছি। আমার শ্বাসকষ্ট হয় ভাইয়া মাস্ক পরলে। যারা মাস্ক ব্যবহার না করে তাদেরকে আইনের আওতায় নেন। মাস্ক আমি ভুলে রাখেছি। মানুষ তুমি পরো না, উনি তো শিক্ষিত মানুষ, আপনি বললেন না কেন? স্যার আমার ওই প্যান্ট চেঞ্জ করেছি তো প্যান্ট বুঝি নাই প্যান্ট অন্য একটা পরে আসছি প্যান্টের পকেটে ছিল আমি মনে হয়। এই হলো আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা, সবকিছু আছে কিন্তু জনসচেতনতা নাই, মানে তাদের একটা অজুহাত থাকবেই সবসময়। কড়াকড়ির মধ্যেও যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় চেকপোস্টগুলো সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হলেও পথে ঘাটে মানুষের আচরণ ও চলাচলের ধরন দেখে তা বোঝার কোনো উপায় নেই। উদাসীনতা সবখানেই, ভ্রুক্ষেপ নেই বিধিনিষেধ কিংবা স্বাস্থ্য সচেতনতায়। আদিন সজীবের রিপোর্টে বিস্তারিত। সকাল হলেই বাজার করা কিংবা কাজে বাইরে বের হওয়া আগের মতো সবই হচ্ছে এখনো, কিন্তু এত প্রচারণার পরেও করোনাকালের স্বাস্থ্যবিধি মানতে অনীহা যেন বেশিরভাগ মানুষের। কারো মাস্ক আনার কথা মনে থাকে না, কারো ঘামে ভেজে গেছে তাই পকেটে রেখেছে। মহামারীতেও এমন হাস্যকর যুক্তি দেন কেউ কেউ। পড়ে গেছে এই জন্য আমি উঠাই নাই, এখন উঠায় নিয়ে মানে কিনে আর একটা নিয়ে নেবো আর কি। মাস্কটা বলে রাইখে এসে পড়ছি, ভাবছি রে মাস্ক ঢেলে এসে পড়ছি। এই যে মাস্ক আছে ঘেমে গেছি, এই জন্য আমি অসুবিধা হচ্ছে। দেশে করোনা এসেছে প্রায় 1.5 বছর, সময়ে সময়ে বদলাচ্ছে তার ধরন। এখন ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েই সবার দুশ্চিন্তা। আসলে এটা আমাদের হলো শিক্ষার অভাব হয়ে গেছে বেশি। আমরা সুশিক্ষিত হয়েছি কিন্তু সেইভাবে হতে পারি না, এই জন্যই তো বেশি সমস্যা হয়ে গেছে। এমনকি ধর্মীয় উপাসনালয়গুলোতেও সরকারি নির্দেশনা মানা হচ্ছে না। রাজধানীর অনেক মসজিদে শারীরিক দূরত্ব নেই, মুখে মাস্কও নেই বেশিরভাগ মানুষের। কঠোরতা একটু দরকার আছে, তাহলে দেখা গেছে আমিও হয়তো উঠে যাইতাম আবার আনার জন্য। মাস্ক খেয়াল নেই আনতে। মাছ তো আনি আছে, আমার ব্যবহার করি। অবশ্য পথে পথে এসব পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর নেই তেমন তৎপরতাও। আবার করোনা শনাক্ত 6,000 ছাড়িয়েছে, মৃত্যু হারও বাড়ছে, করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। তাই শাটডাউনের সুপারিশও করা হয়েছে। যদি সেটাও যথাযথভাবে বাস্তবায়ন না হয় তাহলে কঠিন পরিণতি হতে পারে বাংলাদেশের। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকির দাবি বিশেষজ্ঞদের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী 29 জুন, চলবে 11 জুলাই পর্যন্ত। এ সংক্রান্ত নিয়মকানুন ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কারণে এবার কোনো নির্বাচনী বা টেস্ট পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজটি করতে হবে অনলাইনে। এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছিলেন, আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। কুরবানির ঈদের আগে ব্যস্ততা বেড়েছে খামারে। গরু, ছাগল ও দুম্বা লালন পালনে অতিরিক্ত বিনিয়োগ করছেন ব্যবসায়ীরা। করোনার মধ্যে গোখাদ্যের দাম বাড়ায় পশু বিক্রিতে ন্যায্য দর পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকেই। করোনা সংক্রমণ বাড়ায় খামারিদের সহায়তা দিতে সিটি কর্পোরেশনগুলোকে অনলাইন প্ল্যাটফর্মে গবাদি পশু বিক্রির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলমের রিপোর্ট। আসছে কোরবানির ঈদ, এ সময় চাহিদা বাড়ে গবাদি পশুর। বছর জুড়ে যে পরিমাণ গরু ছাগল বিক্রি হয় তার বেশিরভাগই বিক্রি হয় এই মৌসুমে, আর তাই খামারে বাড়ছে ব্যস্ততা। পশুর খাবার দেওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতায় অতিরিক্ত সময় দিচ্ছেন শ্রমিকরা। দেশাল আছে, হাসা আছে, ভুটানি আছে, আরও ব্রাহ্মজাত গরু আছে আমাদের ওই সাইডে। কোরবানির জন্য সবগুলারে শ্যাম্পু করা হয় প্রতি সপ্তাহে 2 ফিট 3 ফিট। ভরপুর খাওয়ান দেওয়া হয়, দানাদার খাবার। আনুমানিক তাও 7-8 কেজি একটা গরু খাবার খায়। খামারিরা বলছেন, করোনায় পশুর খাদ্যের দাম বেড়ে গেছে। গম, ভুসি, সোয়াটেক, খড় আর ঘাসের দাম বেড়েছে কয়েক গুণ। আবার শ্রমিকদেরও দিতে হচ্ছে বাড়তি মজুরি। এতে কোরবানির পশুর দাম বাড়ছে। এবার ঈদে পশুর দাম কি হবে তা নিয়ে চিন্তিত তারা। আমরা আশা করি যে এবার করোনা ভিতরে আমরা যদি ভালো একটা দাম পাই তাহলে আমাদের জন্য খুব ভালো হইব। শুধু ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য হয় 42,000 কোটি টাকার মতো। পশু কেনাকাটায় প্রবাসী আয়ে যুক্ত হয় অতিরিক্ত 5 থেকে 10 ভাগ অর্থ। তবে অর্থনীতিবিদরা বলছেন,
করোনা মহামারীর কারণে প্রান্তিক পর্যায়ে কৃষক ও গরু খামারিদের পশু বিক্রি সহজলভ্য করতেই সরকারকে এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনগুলো এটার দায়িত্বে থাকেন, গরুর হাটগুলো, তারা যদি একটা অনলাইন প্ল্যাটফর্মের মতো তৈরি করতে পারেন যেখানে যে কোনো কৃষক তার গবাদি পশু নিয়ে আসলে সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা ক্রেতা আছেন তারা আগে থেকেই গরুগুলো দেখে যেতে পারলেন, বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারলেন এবং তারপরে খুব কম সময়ের মধ্যে গরু কিনে ফিরতে পারেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে ঈদে 1.25 কোটি গরু ছাগলের চাহিদা রয়েছে, যোগানো রয়েছে তার চেয়েও বেশি। আর পশু বিক্রি করতে এবার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। ঈদের আগে ব্যস্ততা বেড়েছে এসব খামারে, তবে করোনা মহামারীর কারণে গরুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এসব গরু বিক্রিতে ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের সম্মতি ছাড়া এনআইডির কার্যক্রম সরিয়ে নেওয়া অনৈতিক বলে মনে করেন বিশ্লেষকরা। এনআইডির নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে না থাকলে ইভিএম পদ্ধতিতে ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করে তারা বলেছেন, অনাস্থা বাড়বে গোটা নির্বাচনী ব্যবস্থায়। প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রের জন্য স্বতন্ত্র সংস্থা করারও সুপারিশ করেছেন অনেকে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি শুরুতে ভোটার আইডি হিসাবে ইস্যু করা হলেও এটি এখন নাগরিকের পরিচয় শনাক্তের কার্ড। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় ছবিসহ ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া থেকে শুরু হয় এর যাত্রা। পর্যায়ক্রমে তৈরি হয় বায়োমেট্রিক সম্বলিত 11 কোটি ভোটারের ডাটাবেস। লেমিনেটেড কার্ডের পরিবর্তে এসেছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। 13 বছর পর এনআইডির এই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্তে নানা বিতর্ক হলেও অনড় সরকার। এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট হবে, কারণ নির্বাচন কমিশন থেকে এসব নিয়ে যেতে হলে নির্বাচন কমিশনের একটা সম্মতি তো লাগবে। আপনি বসবেন কোথায়? আপনি ইলেকশন কমিশন বিল্ডিংয়ে যাবেন, তাহলে আপনার লোকজন কিভাবে কাজ করবে? আপনার লোক দিয়ে কাজ করাবেন না ইলেকশন কমিশনের লোক দিয়ে কাজ করবে? এগুলো অনেক বড় বড় প্রশ্ন আছে না। সরকারের যুক্তি 18 বছর বয়সে ভোটার করা হলেও জন্মের পর থেকে প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের, যা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। এছাড়া সম্প্রতি রোহিঙ্গাদের ভোটার করা সহ এনআইডির কাজে ইসির সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে নীতি নির্ধারকদের। সরকার যদি রিয়েলি কোনো জাতীয় পরিচয় করতে চায়, 0 থেকে একেবারে 70-80 যারা বেঁচে আছেন তাদের বয়স পর্যন্ত, তাহলে তারা তো এটা করতেই পারেন এবং তারা এটার জন্য আলাদা সংস্থা করতে পারেন। নির্বাচন কমিশনের কাছে যা আছে, যেটুক আছে, তারা যে ভোটারের জন্য যে কার্ডটা তৈরি করছেন সেই কার্ডটা তৈরি করার দায়িত্ব তাদের কাছেই থাকতে হবে। অন্যান্য দেশে আলাদা অথরিটি আছে বা মন্ত্রণালয় করে, সেটা আলাদা একটা অর্গানাইজেশন, এটা ন্যাশনাল রেজিস্ট্রেশন অর্গানাইজেশন হতে পারে। ক্রমান্বয়ে সব ধরনের নির্বাচনে বাড়ছে ইভিএমে ভোটের পরিসর। ইভিএমের সফটওয়্যারের সাথে সংযুক্ত থাকে এনআইডির ডাটা। বিশেষজ্ঞদের মতে এনআইডির নিয়ন্ত্রণ অন্য কোথাও গেলে নতুন করে প্রশ্ন উঠতে পারে নির্বাচনে। ইভিএমের ভোট বন্ধ করতে হবে, এই কোটি কোটি টাকা বন্ধ করতে হবে, আর না হয় তাদেরকে সিস্টেম বদল করে তাদেরকে আইডি কার্ড না দিয়ে ভোটার কার্ড দিতে হবে। আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে যত ধরনের অভিযোগ এবং যত ত্রুটি বিচ্যুতি, সেটা আরও বাড়বে, বই কমবে না, এবং বিশ্বাসটা যেটা ভেঙে গেছে, অবিশ্বাস আরও দানা বাঁধবে। তাদের মতে এ ব্যাপারে তাড়াহুড়ো না করে দীর্ঘমেয়াদে সংকট এড়াতে আলোচনায় বসতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মাতোয়াইল থেকে 20 কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জাম জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে স্ট্যাম্প বিক্রির 3,60,00,000 টাকা সহ 4 জনকে গ্রেফতার করা হয়। রিটেইলারদের দ্বারা ব্যবহারকারীদের নিকট পৌঁছে ব্যবহারকারীরা বাংলাদেশের যেটি হলো যে চালাইত চক্র সদস্য বিভিন্ন গার্মেন্টস, ফ্যাক্টরি, সরকারি বেসরকারি দপ্তর, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন পোস্ট অফিস, আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এই জাল রেভিনিউ স্ট্যাম্প ও পোর্টফোলিও বিক্রি করে থাকে। শুধুমাত্র বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নয়ন কখনোই টেকসই হয় না। বস্তুগত উন্নয়নের পাশাপাশি জনগোষ্ঠীর আত্মিক উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আত্মিক উন্নয়নের জন্য মানুষের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধ এবং মমত্ববোধের সমন্বয় প্রয়োজন। সবাইকে মানবিক রাষ্ট্র গঠনের ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ।
রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হবে, পাশ দিয়ে শত শত গাড়ি চলে যাবে, কেউ ফিরে তাকাবে না, তখন পুলিশ এসে লাশ নিয়ে যাবে, কিংবা কাঁদতে থাকা মানুষটা পাশে দাঁড়াবে, সেই উন্নয়ন চাই না। আমরা সেই উন্নয়ন চাই না যে উন্নয়নের মধ্যে বিয়ে হবে বা 50-50 বিয়ে ভেঙে যাবে, সেই উন্নয়ন চাই না। সেজন্য বস্তুগত উন্নয়নের পাশাপাশি আর্থিক উন্নয়ন প্রয়োজন। সরকারের ব্যর্থতায় করোনায় মৃত্যুর মিছিল ও সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি সমর্থক টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন জেটেব আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। নজরুল ইসলাম খানের ভাষায়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় জাতীয় গ্রিড থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা বলেন, ভোলার অনেক দুর্গম চরাঞ্চলে ইতিমধ্যে বিদ্যুৎ পৌঁছেছে, কিন্তু 4টি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছায়নি। এতে সরকারি বেসরকারি অফিস ও হাসপাতালে চিকিৎসা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বাংলাদেশের কোথাও নাই 30 টাকা ইউনিট। আমাদের দেশের ম্যাক্সিমাম লোক হলো কৃষক, ম্যাক্সিমাম লোক হলো জেলে। এই লোকের দ্বারা 30 টাকা বিদ্যুৎ কখনো সম্ভব না। ওয়েস্টার্ন ইউনিয়ন নামক প্রাইভেট লিমিটেডের এই কোম্পানির বিদ্যুতের কারণে মনপুরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাচ্ছে। যেভাবে বিভিন্ন চরাঞ্চলে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে যদি বিভিন্ন চরে, ঢালচর, বিভিন্ন চরে ভোলার অত্যন্ত প্রধান অঞ্চলে যদি বিদ্যুতের ব্যবস্থা করা হয়ে থাকে, মনপুরা একটি উন্নত উপজেলা হওয়া সত্ত্বেও কেন আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত হব? দেশে করোনার ভারতীয় ধরনের সামাজিক সংক্রমণ ক্রমেই বাড়ছে, যা চিহ্নিত হয়েছে 50টিরও বেশি জেলায়। বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যাও। এই অবস্থায় করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিতে প্রস্তুতি শুরু করেছে দেশের সবচেয়ে বড় অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন তাদের যে পরিমাণ তরল অক্সিজেনের মজুদ আছে তা দিয়ে সারা দেশের 1 মাসের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। গত বছর করোনার ভয়াবহ সংক্রমণের সময় যখন সারা দেশে অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছিল না, তখন নিজেদের দিনে 260 টন উৎপাদন ক্ষমতার অক্সিজেন প্ল্যান্ট উন্মুক্ত করে দেয় আবুল খায়ের গ্রুপ। চট্টগ্রামে অবস্থিত তাদের প্ল্যান্ট থেকে বিনামূল্যে এ পর্যন্ত 18,000-এরও বেশি রোগী ও হাসপাতালকে অক্সিজেন দেওয়া হয়েছে। 20টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও নির্মাণ করে দিয়েছে তারা। প্রতিষ্ঠানটির এখন মজুদ আছে 280 টন তরল অক্সিজেন। দেশে 1 মাসে যা প্রয়োজন সেটা মানে 180 থেকে 190 এরকম। কাজে আমাদের এখন বর্তমানে যে মজুদটা আছে সেইটা দিয়েও আমরা 1 মাস ইজিলি সাপ্লাই দিতে পারবো। সামনে যেটা ডেল্টা ভেরিয়েন্ট যেটা প্লাস যেটা আসতেছে সেটার জন্য আমরা প্রস্তুত, এবং ওই সময় আমরা আশা করব দেশের লোকদের এই সমস্ত ব্যাপারে কোনো ভীতি সন্ত্রস্ত হওয়ার দরকার নেই। আমরা ওই সময় নিরবিচ্ছিন্নভাবে প্রোডাকশন দিতে থাকবো। ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে গত 4-5 মাস ধরে ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ। ফলে দেশের সরকারি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ সংকটে পড়ে। এই সংকট কাটাতে এগিয়ে আসে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত AKS এর অক্সিজেন প্ল্যান্ট। দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহকারী লিন্ডা ও এক্সপেক্টাকে এখান থেকে প্রতিদিন বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে তরল অক্সিজেন, এখন পর্যন্ত যার পরিমাণ প্রায় 7 লাখ লিটার। কোম্পানি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে দেশের এই করোনা মোকাবেলার জন্য আমাদের গ্যাসটা ইন্ডাস্ট্রিয়াল যেটা ইউজ হচ্ছে, দরকার হলে ইন্ডাস্ট্রি বন্ধ রেখে সারা দেশে এই অক্সিজেন কোভিড পেশেন্টদের জন্য সরবরাহ করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, উন্নত ব্যবস্থাপনা এবং প্রস্তুতির কারণেই দেশে করোনা রোগীদের আর অক্সিজেনের সংকট হবে না। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আলা রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানির ঈদের 1 মাস আগেই রাজধানীর বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের মশলা, আদা ও পেঁয়াজের দাম। নতুন ধান উঠলেও প্রতি সপ্তাহে 1-2 টাকা করে বাড়ছে চালের দাম। দোকানি পর্যায়ে ভোজ্য তেলের দাম কমলেও খুচরা মূল্য এখনও চড়া।
হুমায়ুন চিস্তির রিপোর্ট। কুরবানি ঈদের এখনো প্রায় 1 মাস বাকি। এরই মধ্যে সব ধরনের মশলার দাম কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বেড়েছে আদার দামও, পেঁয়াজের দামও বাড়তি। এলাচিতে আপনার আগে আমরা 2600 বেচছি, আর এখন 2800 বেচতে হয়। আমাদের কেনা দিন দিন বাড়তেছে। আদা দাম বাড়ছে, পেঁয়াজ 50, আলু 25। বেশ কিছুদিন ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার। 90 টাকা লিটারের তেল খেতে হচ্ছে 140 টাকায়। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম কমার কথা জানাচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন লিটারে 5 টাকা কমেছে, আরও কমতে পারে। আগে টিপি রেট ছিল 705 টাকা, কোম্পানি রেট এখন 680 টাকা করছে। মৌসুমে নতুন চাল বাজারে আসার পরও দাম বেড়েছে। বিক্রেতারা এজন্য দুষছেন মিল মালিক সিন্ডিকেটকে। মোটামুটি সব চালে আপনার 2 টাকা 3 টাকা বেশি, আর মোটা চালের দামও অনেক বেড়ে গেছে। মোটা চাল এখন 46 টাকা, 46 টাকা, আমরা 50 টাকা। অল্পকমালার কাছে আমরে মেল মালিক যারা যেভাবে ধরে আমরা তো ওইভাবে ধরতে হয়। এদিকে খোলা ও প্যাকেট চিনির দাম আবারও বেড়েছে। গুঁড়া দুধ প্রতি কেজিতে বেড়ে গেছে 40 থেকে 50 টাকা। সব বেড়ে গেছে। ডানো আগে হাফ কেজি ছিল আপনার 320 টাকা, এখন হচ্ছে 349 টাকা। এখন চিনি আপনার প্যাকেট হচ্ছে আপনার 78 টাকা, আর লোস্ট আছে 70 টাকা। বাজারে পর্যাপ্ত সবজির যোগান থাকলেও বর্ষার অজুহাতে 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ভূমধ্য সাগরে ভাসমান অবস্থায় 264 বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। একই সাথে উদ্ধার করা হয়েছে মিশরের 3 নাগরিককে। উদ্ধারকৃতদের তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে ভূমধ্য সাগরে পাড়ি জমিয়েছিলেন এসব অভিবাসী। বার্তা সংস্থা এএফপি জানায় 264 বাংলাদেশি ও 3 মিশরীয় নাগরিক অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে যাত্রাপথে তাদের নৌকা ভেঙে যায়, তখন থেকে তারা সাগরে ভাসছিলেন। মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে নতুন ঘর পাওয়া দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য এবং উপহার সামগ্রী বিতরণ করেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও সংসদ সদস্য ডক্টর আনোয়ার হোসেন খান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের এই ঘর থেকে লেখাপড়া শিখে তাদের সন্তানরা জাতিকে ভালো কিছু উপহার দেবেন, এজন্য সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। বিশ্ববাজারের দামি আম সূর্য ডিমের দেখা মিলল দেশের সর্ব উত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মাত্র 1 সপ্তাহ পরই বাজারে আসবে সুস্বাদু ও বেগুনি রঙের এই আম। তবে করোনা সংক্রমণে বাজার দর নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। এই আম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপারে আশাবাদী আম চাষিরা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। গাছের থোকায় থোকায় ঝুলছে বেগুনি আম। বিশ্ববাজারে জাপানি নাম মিয়াজাকি হলো দেশীয় বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সূর্য ডিম আম। 2017 সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাগুরা গ্রামে প্রথম এই জাতের আমের 300 চারা লাগিয়েছিলেন শৌখিন চাষি কাজী মাহবুবুর রহমান। 2019 সালে প্রথম এই গাছে আম ধরে, এবার ধরেছে আরও বেশি। প্রতিটি আমের ওজন 500 থেকে 600 গ্রাম। দেশে যে সমস্ত আম আছে, ধরেন হিমসাগর, এটার থেকে এটা মিষ্টি বেশি। হ্যাঁ, এটা সবচেয়ে বড় জিনিস। এগুলো আবার কাঁচাতেও মিষ্টি। যদি আমরা মানে জৈব সার দিয়ে, অর্থাৎ যেটাকে বিষ মুক্ত আম চাচ্ছি, এটাকে দিয়ে সম্ভব। ঢাকা ও সিলেটে সূর্য ডিমের আমের চাহিদা থাকলেও স্থানীয় বাজারে এর তেমন আগ্রহ নেই। গত বছর প্রতিমণ 4,500 টাকায় সূর্য ডিম আম বিক্রি হলেও করোনার প্রভাবে দাম এবার নিম্নমুখী। তবে ন্যায্য দাম নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। উত্তরবঙ্গ জেলায় এখানে লাগা আছে, সর্বপ্রথম আমরা লাগাইছি, অধিক ফলন পাচ্ছি, অধিক আপনার এখান থেকে প্রচুর লাভ করতেছি। একদম চারা থেকে শুরু করে একদম ফলন হওয়া পর্যন্ত এটির জন্য বিভিন্ন ধাপে ধাপে এটা পরিচর্যা করতে হয়। অন্যান্য আমগুলোর চেয়ে পুষ্টিগুণ এটা কিছু কিছু ক্ষেত্রে বাড়তি পুষ্টিগুণ রয়েছে, যার কারণে আমি মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা খুব দ্রুত জনপ্রিয়তা পাবে এবং বাণিজ্যিকভাবে এটা কৃষকরা লাভবান হবে এবং লাভের মধ্যে বলে প্রত্যাশা করি। মাগুরা গ্রামের এই বাগানে সূর্য ডিমের পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের বিদেশি আম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
প্লাটেক্স খেলার খবর। আগামীকাল শুরু হচ্ছে ইউরোর শেষ 16 লড়াই। প্রথম ম্যাচে আগামীকাল রাত 10টায় ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ডেনমার্ক। 30 জুন সুইডেন ও ইউক্রেনের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। এর মধ্যে বেলজিয়াম, পর্তুগাল এবং ইংল্যান্ড, জার্মানি ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে ফুটবল ভক্তদের। দেখুন মমিনুর রিপনের রিপোর্ট। শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা। 6টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল, সেই সাথে তৃতীয় হয়ে 4টি, সব মিলিয়ে 16টি দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। শনিবার ওয়েলস ডেনমার্ক ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠা লড়াই। রোববার মুখোমুখি হবে ইতালি অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস চেক প্রজাতন্ত্র। সোমবার হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বেলজিয়াম পর্তুগাল এবং ক্রোয়েশিয়া স্পেন। মঙ্গলবার ফ্রান্স সুইজারল্যান্ড ও ইংল্যান্ড জার্মানি এবং বুধবার শেষ 16 সবশেষ ম্যাচে লড়বে সুইডেন ও ইউক্রেন। এর মধ্যে বেলজিয়াম পর্তুগাল ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা, কারণ এবারের আসরে মাঠ ও মাঠের বাইরে সবচেয়ে আলোচিত ফুটবলার CR7। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ 109 গোল করা আলিদায়ের পাশে নাম লিখেছেন রোনালদো। আর একটি গোল করলেই সবাইকে ছাড়িয়ে যাবেন পর্তুগিজ মহাতারকা। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে শিরোপা পুনরুদ্ধারে মরিয়া জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি এবং নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে 3টি করে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ইতালি ও বেলজিয়াম। তারকা নির্ভর দল নিয়ে গ্রুপ পর্ব উতরাতে কিছুটা ধুঁকতে হয়েছে ফ্রান্সকে। তবে ধারালো আক্রমণ ভাগ নিয়ে শিরোপার অন্যতম দাবিদার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মমিনুর রিপন, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনায় 108 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 6,000, শনাক্তের হার 21.22%। ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন দিয়েও নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ, বন্ধ হয়নি দূরপাল্লার যাত্রী চলাচল। করোনা পরিস্থিতিতে কোরবানির ঈদে পশু বিক্রিতে ন্যায্য দর পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। এবং নির্বাচন কমিশনের সম্মতি ছাড়া এনআইডির কার্যক্রম সরিয়ে নেওয়া অনৈতিক অভিমত বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।